বসন্তের আগমনে আমাদের ভ্রমণপ্রিয় মন নেচে ওঠে পলাশের খোঁজে। কি তাই তো? আর পলাশ মানেই প্রথমেই মনে আসে আমাদের ঘরের কাছে পুরুলিয়া। বসন্তের রঙে রেঙে ওঠা পুরুলিয়া আমাদের সকলেরই খুব প্রিয়। তবে পুরুলিয়া ঠিক কোথায় কোথায় ভরা পলাশ পাবেন, এই প্রশ্ন আমাদের সকলেরই। আমাদের এইবারের পুরুলিয়া ভ্রমণের ভিডিওতে আপনারা সন্ধান পাবেন সেই সমস্ত জায়গাগুলোর যেগুলোকে বলা যেতে পারে একেবারে পলাশের রাজ্য। তবে শুধু পলাশ নয়, বছরের যে কোনো সময়তেই পুরুলিয়ার এই জায়গাগুলো মন কেড়ে নেবে যে কোনো ভ্রমণপ্রিয় মানুষের। যে কোনো একটা সপ্তাহে শনি রবি নিয়ে এক অসাধারণ ট্রিপ হতে পারে আপনাদের। চলুন বন্ধুরা, তাহলে বেরিয়ে পড়া যাক পুরুলিয়া ভ্রমণে। আজ 24শে মার্চ 2023, এখন রাত প্রায় 11টা। আমাদের ট্রেন 18013 হাওড়া আদ্রা বোকারো স্টিল সিটি এক্সপ্রেস আজ রাত 12টা 5-এ। রাত 12টা ক্রস করে মানে আমাদের রেল যাত্রা কিন্তু শুরু হচ্ছে সেই হিসেবে 25শে মার্চ। এখন ভোর 4:30। আজ 25শে মার্চ। মার্চের শেষ হলেও মালভূমি কিন্তু কুয়াশার প্রলোপে ঢাকা। আমাদের ভোর 5:15 নাগাদ আগ্রা ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন এখনো অবধি যতটা লেটে চলছে তাতে 6টা তো বাজবেই। তবে জানালার বাইরে ভোরের এই মালভূমির রূপ দেখতে দেখতে বেশ কেটে যাচ্ছে সময়টা। এখন সকাল 6:22, ট্রেন মোটামুটি 1 ঘন্টার উপরে লেট। আমরা এই জাস্ট এসে নামলাম এখন আদ্রা স্টেশনে। স্টেশনেই আমাদের জন্য ওয়েট করছিল আমাদের গাড়ির ডিটেলস আপনাদের দিয়ে দেবো এই ভিডিওতে। আপাতত আমরা জয়চণ্ডী পাহাড় যুব আবাস বা ইউথ হোস্টেলের পথে। আদ্রা স্টেশন থেকে যুব আবাস প্রায় 4.5 কিলোমিটার। মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি এই জয়চণ্ডীর ইউথ হোস্টেল। দেখুন আমার পেছনে ইউথ হোস্টেল। আমরা এখন চেক ইন করবো। চেক ইন করে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আজকের আমাদের যা ভ্রমণসূচি আছে সেই পথে। তার আগে এখান থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো বিশাল চত্বর এই জয়চণ্ডী ইউথ হোস্টেলের। আর আরেকটা কথা বলে দিচ্ছি, মানে জয়চণ্ডী পাহাড়ের সবথেকে কাছের যে প্রপার্টিটা সেটা কিন্তু এই ইউথ হোস্টেল। বেশ বড় প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যুব আবাস। টোটাল 3টে ফ্লোর আছে এদের। তো আমাদের রুমস যেগুলো অ্যালোকেট হয়েছে, বিভিন্ন রকমের রুম আছে, ট্রিপল বেড, ডাবল বেড নন এসি, ডাবল বেড এসি। তো চলুন এবার এক এক করে রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এটা রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে এসি ডাবল বেড এখানকার। তো ইউথ হোস্টেলের ব্যাপার হচ্ছে এটা সিস্টেমটা হচ্ছে চাদর ওরা বেড কাভার একটা দিয়ে দেয়, বেড কাভারটা কিন্তু নিজেদেরই পেতে নিতে হয়। তো এমনি ঠিক আছে, রুম যথেষ্ট বড়, স্পেশাস। এখানে একটা ওয়ার্ডরোব আছে, বসার জন্য সোফা আছে, কিং সাইজ বেড, টিভি আছে, এদিকে একটা টেবিল আছে জিনিসপত্র রাখার জন্যে। আর বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে বাথরুমটা ওয়েস্টার্ন। এদের ইউথ হোস্টেলের সবকটা রুমে ওয়েস্টার্ন আছে, গিজার অ্যাভেলেবেল, ভালো। আচ্ছা, এটা হচ্ছে এদের এই নন এসি রুম। মোটামুটি এসি রুমটা দেখালাম, ফার্নিচার একদম সেম, এসি নন এসি দুটোই আপনারা দেখুন ফার্নিচার সেম আছে। এখানে ওয়ার্ডরোব, এখানে কুইন সাইজ বেড। রুমটা এসি আর নন এসি যা ফারাক দেখলাম, একটা হচ্ছে এসির আর একটা হচ্ছে রুমের সাইজ এটার একটুখানি ছোট এসিটার থেকে, তো সেই জন্যই দামের ফারাক। এই থার্ড ফ্লোর যেটা মানে 4তলা, এই ফ্লোরটাই আমাদের সব থেকে বেস্ট লাগলো। মানে এখান থেকে ভিউগুলো দেখুন একবার, একদম বারান্দা থেকে পাহাড়, দুর্দান্ত। আচ্ছা, এখানে বারান্দা, চওড়া বারান্দা, এই দেখুন চওড়া বারান্দা, আর একটা দোলনাও রেখেছে। আমাদের কল্যাণীদি দোল খাচ্ছে, দোলনায় কল্যাণীদি দোল খাচ্ছে। এদের থার্ড ফ্লোরগুলোতে খেয়াল করবেন, সামনেও দেখুন থার্ড ফ্লোরগুলোতে
একটা করে দোলনা রাখা আছে, আর ভিউটা দুর্দান্ত এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে রাজীব। তো আমরা এবারের ট্রিপে গাড়ি নিয়েছি রাজীবের থেকে, দুটো গাড়ি। আর রাজীবের কন্ট্যাক্ট নাম্বার দেখুন ভিডিওর লিঙ্কে দিয়ে দিচ্ছি আমি, ডিসক্রিপশন বক্সে থাকবে। তো এই একটা গাড়ি আর এই আর একটা গাড়ি, এই দুটো গাড়ি নিয়ে আমরা এবারে সাইট সিনগুলো করব। চেক ইন করে ফ্রেশ হয়ে এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো এখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, এখন আগে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আজকের যা ভ্রমণসূচি সেই দিকে এগোবো। আর দুটো গাড়ি আছে, আমাদের টোটাল 12 জন এবারে। এই গাড়িতে আমার সাথে আছে লীনা, আছে সমীরন্দা, এই যে সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের। আচ্ছা, এটা হচ্ছে শিলাদিত্য ফার্স্ট যাচ্ছে আমাদের ট্রিপে, আর পেছনে আছে কপতি, মিঠুন আর গোলাপ। বন্ধুরা, আমরা এখন রঘুনাথপুরে চলে এসেছি। তো এই জয়চণ্ডীর কাছে সবথেকে যেটা টাউন বলা যেতে পারে, যেখানে মোটামুটি সব রকম সব কিছু অ্যাভেলেবিলিটি আছে, রেস্টুরেন্টও অনেক আছে, খাবার দোকান, এখানে হোটেলও প্রচুর আছে, প্রাইভেট হোটেল এখানে অনেক আছে। তো যারা প্রাইভেট হোটেলে থাকবেন তারা এখানে রঘুনাথপুরে থাকতে পারেন, ভালো ভালো হোটেলস আছে। তো আমরা এখানে কথা বলে রেখেছিলাম, এই দেখুন এটা হচ্ছে সমীর হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইখানটাতে আমরা এখন ব্রেকফাস্ট সারবো। চলুন দেখি কী কী অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই রেস্টুরেন্টে আমরা এখন ব্রেকফাস্ট করছি। তো বেশ বড় রেস্টুরেন্টটা মোটামুটি, রঘুনাথপুরে একটা ভালো রেস্টুরেন্ট এটা। আর ব্রেকফাস্টে সব রকম আইটেমই এদের আছে। ধোসা আছে, আমরা মিলিয়ে নিয়েছি। ধোসা আছে, পুরি আছে, আর চাইলে ইডলিও আছে। আচ্ছা, এই রেস্টুরেন্টটাতে মানে দুপুরের লাঞ্চ বা ডিনারও অর্ডার করতে পারেন আপনারা। তো হোটেলের কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো। ব্রেকফাস্ট সেরে আমরা এখন রঘুনাথপুর থেকে বেরিয়ে পড়েছি। তো প্রথমে আমরা এখন যাচ্ছি বেরো পাহাড়। বেরো পাহাড় এখান থেকে রাফলি 20 কিলোমিটার মতন ডিস্টেন্স। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বেরো পাহাড়ে। আপনাদের দেখাচ্ছে দেখুন আমার পেছনে, ওটাই হচ্ছে বেরো পাহাড়। 3টে চূড়া আছে বেরো পাহাড়ের, এই 1, 2, 3। তো বেরো পাহাড়ের এই তিনটে চূড়া আছে। আর বেরো গ্রাম, এটা এই বেরো পাহাড়টা হচ্ছে বেরো গ্রামে। এখানে বেরোর রাজবাড়িও আছে এবং চণ্ডী মন্দিরও আছে। তো আমরা সবকটাই এক এক করে দেখব। আর এই বেরো পাহাড়ের একটা ইতিহাস আছে। যখন এখানে রাজবাড়ি ছিল এবং রাজা ছিল এখানকার, তো দীপাবলির দিন রাজবাড়ি থেকে এক কর্মচারী এই বেরো পাহাড়ে উঠত এবং মাঝখানের যে চূড়াটা আছে সেইখানে মশাল নিয়ে উঠে বাতি জ্বালিয়ে দিত। তো এই জন্য মাঝখানের চূড়াটাকে এখানে বলা হয় স্বর্গবাতি। আর সেই আমলে 60s সময় এই জায়গাটাতে কিন্তু ওয়াইল্ড লাইফ প্রচুর ছিল এবং রাজা এই বেরো পাহাড়ে আসতেন তখন শিকার করতে। তো চলুন একবার বেরো পাহাড়ে এখন আমরা কিছুটা উঠে দেখি। ওই দূরে দেখুন দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। ওখান থেকে অলরেডি আমরা এতটা ক্লাইম্ব করে এসেছি। আমরা চলে এসেছি বেরো পাহাড়ের, অনেকটা ক্লাইম্ব করেছি বেরো পাহাড়। দেখুন আমার পেছনে বেরো পাহাড়ের একটা চূড়া দেখা যাচ্ছে। তো এই অবধি যেটা এলাম আমরা, এই অবধি কিন্তু আপনারা দেখেছেন, আমরা দেখিয়েছি যে এই অবধি হচ্ছে একটা গ্র্যাজুয়াল ট্রেকিং। মোটামুটি প্লেন ল্যান্ডস, মানে পাথুরে বেড নয়, এই অবধি ট্রেকিং করাটা ইজি। আর এরপর থেকে কিন্তু দেখুন পুরোটাই হচ্ছে একটা রকি ব্যাপার আছে। মানে এরপর থেকে আপনারা যদি ক্লাইম্ব করতে চান তাহলে রক ক্লাইম্বিংয়ের প্রয়োজন
এবং রক ক্লাইম্বিংয়ের ইকুইপমেন্টসও লাগবে। তো আমাদের কাছে সেই ইকুইপমেন্টস তো নেই, তো আমরা এই অবধি আপাতত এসেছি। তবে মানে ইটস ওয়ার্থ ইট। এই অবধি এসেও আমরা যা ভিউ পাচ্ছি চারিদিকে, বিশেষ করে নিচের মালভূমিটার যে ভিউ বেরো পাহাড়ের এই ওপর থেকে, অসাধারণ অসাধারণ বিউটি। বেরো পাহাড়ের ঠিক পাশে হচ্ছে এই চণ্ডী মন্দির। চণ্ডী মন্দিরের ঠিক উল্টো দিকে কিছুটা পায়ে হেঁটে এগোলেই পাবেন এই শুকরাম বাবার আশ্রম। পাহাড়ের এই গুহায় সমাধিস্থ করা হয়েছিল শুকরাম বাবাকে। এখন আমরা বেরো গ্রামে বেরো রাজবাড়ির পথে। এখানকার এই ঝুলন্ত বিশালকায় পাথরটা কিন্তু আইকনিক। বছরের পর বছর ধরে এভাবে এই পথের ওপর ঝুলে আছে এই বিশাল পাথর, পাশেই রাজবাড়ি। এটা বেরো গ্রামে বেরো যে রাজবাড়িটা, আমরা এখন এই রাজবাড়ি চত্বরের ভেতরে আছি। তো রাজবাড়ির পুরনো যে স্ট্রাকচারটা সেটা এখন আর অবশিষ্ট নেই, কিছুটা আছে। দেখুন এই সামনে দেখা যাচ্ছে, ইটগুলো দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে রাজবাড়ির একটা পার্ট। এই দিকটা আবার নতুন করে হয়েছে। আর এইদিকে মন্দির, এই একই চত্বরে দেখুন 3টে মন্দির আছে। ওইদিকে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা একদমই শেষ, পুরো ভেঙেই পড়েছে। মাঝখানের এই মন্দিরটা এখনও অবশিষ্ট আছে, পুরনো স্ট্রাকচারেই অবশিষ্ট আছে। আর এইটা যেটা, এটা আটচালা মন্দির। তো এইটা পরে রিনোভেট করা হয়েছে, কাজগুলো দেখলেই বোঝা যাচ্ছে। তো বেরো গ্রামের আপনাদের ভালো করে ঘুরে দেখালাম যে স্পটগুলো আছে। তো চলুন এবারে আমরা এর পরের স্পটে যাব। আমরা ফিরে এসেছি রঘুনাথপুর। সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেই সমীর হোটেলেই আমরা বলে রেখেছিলাম আমাদের লাঞ্চের জন্য। লাঞ্চ সেরে আমরা এখন মৌতর কালী মন্দিরের পথে। রঘুনাথপুর থেকে প্রায় 13 কিলোমিটারের এই রাস্তা। এই জায়গাটা কোনো রকমের বৃষ্টিটা অতটা ছেঁদা করেনি। আমরা পৌঁছে গেছি শতাব্দী প্রাচীন মৌতুর কালী মন্দির। জনশ্রুতি রয়েছে কয়েক শতাব্দী আগে মৌতুরের এক সাধক এই কালী পুজোর সূচনা করেন। তখন এখানে কোনো মন্দির ছিল না। ওই সাধক পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন। তার মৃত্যুর পর এলাকাবাসী সেই পঞ্চমুণ্ডির আসনের উপরে স্থায়ী কালী মন্দির নির্মাণ করেন এবং কালী পুজোর দিন মহা আড়ম্বরে দেবীর 2011 সালে মন্দিরটি নবনির্মিত হয় কলকাতার দক্ষিণেশ্বর এবং কালীঘাটের আদলে। মৌতুরের পঞ্চমুণ্ডি আসনের উপর প্রতিষ্ঠিত এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল দুর্গাপুজোর অষ্টমীর দিন বাদ দিয়ে বছরের প্রতিদিনই কিন্তু এখানে ছাগ বলি হয়। আর কালী পুজোর রাতে যে পশু বলি দেওয়া হয় তা শেষ হয় পরের দিন দুপুর পর্যন্ত। মৌতুর থেকে 3 কিলোমিটার দূরেই বান্দা দেউল জৈন মন্দির। আমরা এখন সেখানে। ঐতিহাসিকদের মতে 10 থেকে 13 দশকের মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিম ভাগে বেশ কিছু জৈন উপনিবেশ গড়ে উঠেছিল এবং সৃষ্টি হয়েছিল বেশ কিছু জৈন মন্দির। এর মধ্যে পুরুলিয়াতেই প্রমাণ পাওয়া গেছে অনেক জৈন স্থাপত্যের। ইতিহাসবিদদের মতে এই বান্দা দেউল তৈরি হয়েছিল 1100 খ্রিস্টাব্দে। প্রায় 75 ফুট লম্বা এই মন্দির রেগ দেউল ঘরানায় তৈরি। কোনো বিগ্রহ আজ মন্দিরে আর নেই, তবে মালভূমির বুকে একলা দাঁড়িয়ে থাকা স্যান্ডস্টোনের এই দেউল আর তার সাথে পাথরের পিলারওয়ালা একটি মণ্ডপ আজও বহন করে আছে হাজার বছরেরও প্রাচীন ইতিহাস। এখন এই পুরো চত্বরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন এএসআই। বান্দা দেউল থেকে 1 কিলোমিটার দূরেই আপনারা পাবেন চেলিয়ামা রাধা বিনোদ মন্দির। 1619 খ্রিস্টাব্দে তৈরি এই মন্দিরের টেরাকোটার কাজ মুগ্ধ করবে সকলকে। মন্দিরের গায়ে টেরাকোটার প্যানেলে পাওয়া যায় কৃষ্ণলীলা এবং রামায়ণের বিভিন্ন গল্প ও চরিত্র। আমাদের প্রথম দিনের ভ্রমণ পর্ব এখানেই শেষ। এখন আমরা ফিরে চলেছি যুববাসে। আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল সকাল। গুড মর্নিং। এখন সকাল 6:10। ইউথ হোস্টেলের নিচে আমরা রিসেপশনে সব হয়েছি। এখন আমরা যাব জয়চণ্ডী পাহাড় অভিযানে। হোস্টেলের পাশ দিয়ে একটা শর্টকাট রুট আছে যেটা দিয়ে আমরা ওই পাহাড়ে ওঠার সিঁড়ির অ্যাপ্রোচ ওই অবধিটা খুব ইজিলি পৌঁছে যাব।
হোস্টেলের পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাব। এই যে ইউথ হোস্টেল, আমরা ওই দিকটা থেকে আসলাম, এখন আমরা এই দিক দিয়ে যাব। হ্যাঁ, ওই যে জয়চণ্ডী পাহাড়, আর এই ইউথ হোস্টেলের পেছনের এই জঙ্গলের রাস্তাটা দিয়ে এখন আমরা এগোচ্ছি। জয়চণ্ডী পাহাড়ে ওঠার সিঁড়ির পথ এটাই। এই দেখুন গেটে লেখা রয়েছে ওপরে শ্রী শ্রী চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির। তো ওপরে চণ্ডী মাতা এবং বজরংবলীর মন্দির আছে, এবং পাহাড়ের ওপরটা থেকে কিন্তু নিচের তরঙ্গায়িত মালভূমির উঁচু নিচু রূপ দেখতে দারুণ লাগবে। তো সঙ্গে থাকুন, ওপরে পৌঁছে আপনাদেরকে সবটা দেখাবো। মাঝখানে এটা একটা সেমাফোর টাওয়ার। এই যে অবশেষে ওই সিঁড়ির শেষে মন্দিরটা দেখা গেছে। তো বোঝাই যাচ্ছে আমরা জয়চণ্ডী পাহাড়ের টপে পৌঁছেই গেছি। এটাই জয়চণ্ডী পাহাড়ের মাথায় অবস্থিত সেই বজরংবলী মন্দির, যদিও মন্দিরের গেটটা এখন বন্ধ রয়েছে। আর এই হলো সেই চণ্ডী মাতার মন্দির। বন্ধুরা, এখন সকাল 9:20, আজকে 26শে মার্চ। আমরা এখন এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি। যুব আবাসের চেক আউটের টাইম হচ্ছে 9:30। প্রথমে রঘুনাথপুরে যাব, একটা হোটেলে আমরা ওখানে ঠিক করেছি 2টো রুম আমাদের জন্য থাকবে, কারণ আমাদের ট্রেন হচ্ছে একদম রাত্রিবেলা। তো আজকেও পুরো দিন প্রচুর ঘোরাঘুরি আছে, প্রচুর সাইটসিং আছে। তো দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন, কালকে আলাপ হয়েছে, রাজীব আছে। আর ও তোমার নামটা কি? আচ্ছা, রাজীব আর বিবেক আছে, ওদের সাথেই আজকেই ঘুরবো আমরা। তো ঘুরে টুরে একদম বিকেলের দিকে আমরা ওই রঘুনাথপুর হোটেলে আবার যাব। ওখানে তো আমাদের লাগেজ রাখা থাকবে। তারপরে একটুখানি বিশ্রাম নিয়ে ওখানে আমরা স্টেশনে চলে যাব। তো সারাদিন প্রচুর ইভেন্টফুল থাকবে, থাকুন আমাদের সাথে। বন্ধুরা, আপনারা দেখেছেন কালকে আমরা দুবেলার খাওয়া এখান থেকেই করেছিলাম, এই সমীর হিন্দু হোটেল। আর আজকে যে ঘরগুলোর কথা বলেছিলাম, ওদের লজও আছে। এই সামনের দিকটা রেস্টুরেন্ট, পেছন দিকটা হচ্ছে লজ। ওনাদের লজেই 2টো রুম আজকের জন্য বুক করা হয়েছে। আর আচ্ছা, আপনার নামটা একটু বলে দেন। হ্যাঁ, অভিজিৎ পাল। আপনার খাওয়া দাওয়া সব কিছু সমীর ভাই করিয়েছে, একদম খুব ভালো ছেলে, ভীষণ হেল্পফুল, কোঅপারেটিভ, হাসি মুখে আমাদের সব আবদার যন্ত্রণা সব সহ্য করেছে। অভিজিৎ, তোমার নাম্বারটাও ফোন বলে দাও, তাহলে গেস্টরা এলে তোমাকে ফোন করে নিতে পারবে। 81590227। আমি নাম্বারটা আমাদের ভিডিওতেও দিয়ে দেবো এখানে লিঙ্কে। আপনারা এলে এই রঘুনাথপুর এলাকাতে এলে বা ইউথ হোস্টেলে থাকলে এখান থেকে ওনার সাথে কন্ট্যাক্ট করে খাবার দাবার ওরাই সার্ভ করে দেয়, এবং আমাদের কালকে রাত্রের খাবারটা ওরা ওখানে পৌঁছেও দিয়ে এসছে এবং সার্ভও করে দিয়ে এসছে। ঠিক আছে। খাওয়া দাওয়ার পরেই রেস্টুরেন্টের বাইরে দেখা হলো এনার সাথে। আমাদের আজকের প্রথম স্পট রঞ্জনডিহি বা যোগমায়া সরোবর, রঘুনাথপুর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। আমরা এখন রঞ্জনডিহির পথে। তো এই রাস্তায় এই মহুয়া গাছটা দেখতে পেলাম, মহুয়া গাছের সামনে দাঁড়িয়ে এখন একদম মহুয়া ফল পুড়িয়ে টেস্ট করা হচ্ছে। পুরোটা খেয়ে নেবো তো? হ্যাঁ, একদম, আমি খেলাম তো। দারুণ খেতে। আর এই মহুয়ার গন্ধেই কিন্তু হাতি আসে এই জায়গাটাতে। মহুয়া ফল হাতিদের ভীষণ প্রিয়। ওটা তালশাঁসের মতো, তালশাঁসের মতো একটা ব্যাপার আছে। হ্যাঁ। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আজকের ভ্রমণসূচির প্রথম জায়গাটিতে, রঞ্জনডিহি আমাদের ফার্স্ট স্পট আজকে। রঞ্জনডিহির আরেকটা নাম হচ্ছে যোগমায়া সরোবর। আমার পেছনে দেখুন একটা এটা লজ দেখা যাচ্ছে। এটা পঞ্চায়েত সমিতির থাকার জায়গা গেস্টদের জন্য, গেস্ট হাউস। তো যোগমায়া সরোবরেও আপনারা থাকতে পারেন।
এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বার কীভাবে বুকিং করবেন সেগুলো ভিডিওতে ডিটেলসে আমরা দিয়ে দিচ্ছি, ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। আর এবারে চলুন, এই ঠিক একদম এই যে গেস্ট হাউসটা একদম হ্রদের ধারে। এইটা হচ্ছে সরোবরটা আপনাদের দেখাচ্ছি। মানে এই গেস্ট হাউসটার ওপরে যে বারান্দাটা, ওপরে যারা থাকবেন তো বারান্দা থেকে একদম ক্লিয়ার ভিউ সরোবর। বোটিংয়ের কী রেট এখানে? হ্যাঁ, 40 টাকা পার হেড। আর একটা নৌকোতে কজন ধরে? 18 জন ধরে, একটা আছে, একটা 15 জন, আর একটা 7। আচ্ছা। আর বুকিং করতে গেলে 60 টাকা পার হেড, এতে 4 জন যাওয়া যায়, 20 মিনিট সময় 240 টাকা। এই সোজারে যাবে। আচ্ছা, ওটা এই স্পিড বোটগুলো, এইগুলো প্যাডেল বোটে হচ্ছে 60 টাকা, ওটা 40 টাকা পার হেড। আচ্ছা, আপনারা শুনলেন এখানে বোটিংয়ের যে ব্যবস্থা, দু রকমের বোটিংয়ের সিস্টেম আছে। একটা হচ্ছে এই দেখুন প্যাডেল বোটগুলো আছে, তো এইগুলো হচ্ছে প্যাডেল বোট। প্যাডেল বোটে 4 জনকে নেবে ওরা। আর প্যাডেল বোটে হচ্ছে 60 টাকা হচ্ছে পার হেড, ওই মিনিট 20-25 বোটিং করায়। আর প্যাডেল বোট ছাড়াও মানে হাতে টানা নৌকো আছে, আমি দেখাচ্ছি। একটা নৌকো দিকে চলছে, প্রচুর পাখি জায়গাটাতে। আর পাখি মানে এগুলো সবকটাই লেসার হুইসলিং ট্রাক, একদম ঝাঁক বসে আছে ওইখানটাতে। প্রচুর মাছ আছে জলে, দেখুন। আমি চেষ্টা করছি দেখানোর, কতটা বোঝা যাচ্ছে জানি না। আমরা এখন চলে এসেছি রঞ্জনডি লেকের অন্য পার্টটায়। তো এই পার্টটা সৌন্দর্য আবার একদম অন্যরকম, ওদিকটা আপনাদের দেখিয়েছি। আর এদিকটা দেখুন, একদম অন্যরকম একটা পুরো টেরেন। এই মরা যে গাছগুলো আছে, এই গাছগুলোর জলে রিফ্লেকশান এবং বিশেষ করে সানসেটের সময় দুর্দান্ত লাগে এই জায়গাটা। তো আচ্ছা, বোট কিন্তু এই অবধি আসবে না, কারণ যদি এরকম মরা গাছগুলো আছে তো বোট এর ভেতরটায় কিন্তু বোট ঢুকবে না। বোটিংয়ের জায়গা হচ্ছে ওই সাইডটা, যেটা আগে দেখালাম। তো এই সরোবরের এই দিকটা হচ্ছে পুরো একদম জঙ্গলে ঘেরা, দারুণ। এখন আমরা রাজার বাড়ির পথে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কাশীপুর রাজবাড়ি। রঞ্জনডিহি থেকে এই জায়গাটার দূরত্ব রাফলি 8-9 কিলোমিটার মতন। তো চলুন দেখি, যদি পারমিশন পাওয়া যায় তাহলে রাজবাড়ির ভেতরটা একবার আপনাদের দেখিয়ে দেবো, সাথে থাকুন। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি কাশীপুর রাজবাড়ির সামনে। আমরা এখন একদম কাশীপুর রাজবাড়ির চত্বরের ভেতরে আছি। দেখুন আমার পেছনে মেইন রাজবাড়িটা হচ্ছে দেখা যাচ্ছে। তো এই কাশীপুর রাজবাড়ির যে হিস্ট্রি ছোট করে বলে দিচ্ছি আপনাদের। পঞ্চকোট বংশীয় মহারাজা জ্যোতিপ্রকাশ সিং দেও এই প্রাসাদটি বানিয়েছিলেন 1916 সালে, এবং প্রায় 12 বছর লেগেছিল এই বিশাল প্রাসাদটা তৈরি হতে। তো তখনকার দিনে চীন থেকে রাজমিস্ত্রিরা এসে রাজমিস্ত্রি আনা হয়েছিল। সেই চীনের রাজমিস্ত্রিরা এই প্যালেসটি বানায়। এটাকে পঞ্চকোট প্যালেসও বলা হয়। আমরা ঢোকার সময় গেটের ওখানে ফলকে দেখিয়েছি পঞ্চকোট প্যালেস। তো পঞ্চকোট প্যালেস বা এই কাশীপুর রাজবাড়ি এটা আজও এক্সিস্ট করছে, এবং সেই পুরনো বনেদিয়ানার সাথে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাশীপুর রাজবাড়ি। আর কাশীপুর রাজবাড়ির নাম আপনারা শুনেছেন, বহু প্রাচীন দুর্গোৎসব অনুষ্ঠিত হয় আজও এই কাশীপুর রাজবাড়িতে। তো ওই সময় দুর্গাপুজোর সময় কিন্তু বাইরের লোকেদের অ্যালাউ করেন, তারা ভেতরে ঢুকে দেখতে পারেন। তো একদম স্পেশাল একটা পারমিশন নিয়ে আমরা এই অবধি আসতে পেরেছি। বাড়ির ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই, তবে এই চত্বরটার ছবি আপনাদের দেখাবো বলে একটা স্পেশাল পারমিশন নিয়ে আমরা ভেতরে ঢুকেছি। আর একটা দারুণ, মানে এই রাজপ্রাসাদটা, বাংলায় প্রচুর রাজপ্রাসাদ দেখেছি, কিন্তু এই রাজপ্রাসাদের একটা আলাদা ব্যাপার আছে, মানে মানতেই হয় সেটা। স্ট্রাকচারটা অসাধারণ স্ট্রাকচার।
আর এই পঞ্চকোট রাজবংশ, যেটা বহু প্রাচীন 800 বছরের ইতিহাস এই পঞ্চকোট রাজাদের। তো বিভিন্ন জায়গা ঘুরে তারা একদম লাস্টে এই কাশীপুরে এসে সেটেল করেছিলেন। এই তাদের রাজবাড়ি, পঞ্চকোট প্যালেস। কাশীপুর রাজবাড়ি থেকে আমরা এখন পুরুলিয়ার এক অদ্ভুত সুন্দর গ্রামের পথে। গ্রামের নাম হাতিমারা। হুড়া হয়ে আমাদের যেতে হবে কাশীপুর থেকে প্রায় 18 কিলোমিটার পথ। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি হাতিমারা গ্রামে। তো হুড়া থেকে জাস্ট একটু আগে হচ্ছে এই হাতিমারা গ্রাম। আর এই গ্রামটার স্পেশালিটি হচ্ছে, এই গ্রামে আমার পেছনে দেখুন, ঘরগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, এদিকে এই গ্রামটাতে পুরো এরকম মানে কালারফুল আদিবাসীদের যে ঘরগুলো, খুব সুন্দর কালারফুলভাবে ডিজাইন করা, ওদের হাতে আঁকা। তো মানে ইটস অ্যান ইউনিক এক্সপিরিয়েন্স। তবে হ্যাঁ, এটাতে পুরুলিয়ার যে আদিবাসী মানে তাদের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটার সাথে কিন্তু এটা ম্যাচ করে না। কারণ আদিবাসীদের যে প্যাটার্নটা সেটা অনেক সিম্পল এলিমেন্টস দিয়ে ওরা পেন্টিংটা করে, স্কোয়ার, ত্রিভুজ, হ্যাঁ, এই সমস্ত দিয়ে। তবে এই গ্রামের পেন্টিংটা আরও মডিফাইড আমি বলবো, আর আরও কালারফুল। আমাদের পরবর্তী গন্তব্য শিলাবতী নদীর উৎসের কাছে অবস্থিত মা শিলাবতী মন্দির। এখান থেকে প্রায় 10 কিলোমিটার। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি শিলাবতী মন্দিরের সামনে। আমার পেছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, দেখুন এই যে এই মন্দিরটা, এটা হচ্ছে শিলাবতী মন্দির, শিলাবতী মাতার মন্দির, খুবই জাগ্রত। আর শিলাবতী মাতার মন্দিরের সাথে একটি কালী মন্দিরও আছে এবং শিব মন্দিরও আছে। বন্ধুরা, শিলাবতী মায়ের মন্দির দেখে হুড়া হয়ে আমরা এখন ফুটিয়ারি ড্যামের দিকে যাব। তবে এখন বেলা প্রায় 2:30 বাজে। তো লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি হুড়াতে একটা জায়গায়, হুড়াতে লালপুরের কাছে। দেখুন আমার পেছনে এই রেস্টুরেন্টটা আমরা পেলাম। এখানে খুব বড় রেস্টুরেন্ট খুব একটা কিছু নেই, ওই রাস্তার ধারে ছোট ছোট ধাবা কয়েকটা আছে। তো যাই হোক, আমরা আজকের লাঞ্চটা এখানেই ছাড়ছি। লাঞ্চে আমরা এখন ফুটিয়ারি ড্যামের পথে। লালপুর থেকে প্রায় 17 কিলোমিটার রাস্তা। ফুটিয়ারি ড্যাম যাওয়ার পথে এখানে গাড়ি থেকে নদীর একটা ঝলক দেখে আমরা নেমে পড়লাম। তো এই নদী একটা একদম দেখুন একচিলতে রাস্তা, এঁকে বেঁকে গিয়ে নদীর পাড়ে গিয়ে মিশেছে। তো আমরা এই রাস্তা দিয়ে এখন এগোচ্ছি। আর সামনে নদীটাই হচ্ছে ফুটিয়ারি নদী। তো এই ফুটিয়ারি নদী থেকেই ফুটিয়ারি ড্যাম। আর দূরে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তিলাবনী পাহাড়। তো আছে তিলাবনী পাহাড় থেকেই তারকেশ্বর নদের উৎপত্তি। তো চলুন যাওয়া যাক নদীর পাড়ে। বন্ধুরা, আমরা চলে এসেছি ফুটিয়ারি নদীর পাড়ে। এখান থেকে দেখুন ওই তিলাবনী পাহাড়টা আরও ভালোভাবে দেখা যাচ্ছে ওইদিকে। আর ওই দিকে দেখুন ড্যামটাও দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ড্যামটা। তো আমরা আগে এখানটা এখন কিছুটা সময় কাটাচ্ছি, কাটিয়ে তারপরে ড্যামে যাব। এই জায়গাটায় এসে মানে আমরা ডাম স্ট্রাক হয়ে গেলাম। এখানটায় এসে মানে আমাদের আর যেন কোথাও যেতে ইচ্ছে করছে না। একটা রোদ্দুরের কোনো লেশমাত্র নেই, একটা মেঘলা মেঘলা ওয়েদার, একদম ফুরফুরে ঠান্ডা হাওয়া। আমরা 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 আর থাকতে না পেরে একটা নৌকো ডাকলাম। নৌকো ডেকে আমরা এখন নেমে পড়েছি ফুটিয়ারির বুকে, ফুটিয়ারি নদীতে এখন নৌ ভ্রমণ। কিরম লাগছে? আমরা এখন চলে এসেছি ফুটিয়ারি ড্যামের ওপরে।
তো ফুটিয়ারি নদীতে এতক্ষণ আমরা সময় কাটালাম, আপনারা দেখলেন। এবারে এই ফুটিয়ারি নদীর যে ড্যামটা, সেই ড্যামের উপরে আমরা চলে এসেছি। ফুটিয়ারির কাছে গড়ে উঠেছে কয়েকটা রিসোর্ট, আপনারা চাইলে এখানে কিন্তু থাকতেও পারেন। বন্ধুরা, আমরা এখন এসে গেছি শিমুলি মাজরা ড্যাম, যেটা, তো এই ড্যামের উপরে এসে গেছি। এই শিমুলি মাজরা ড্যাম কিন্তু আপনারা গুগল নেভিগেটরে নাও খুঁজে পেতে পারেন। স্থানীয় মানুষের থেকে ডাইরেকশন নিয়ে যাওয়াই ভালো। অসাধারণ সুন্দর লোকেশনে অবস্থিত এই মাটির বাঁধ মুগ্ধ করবেই আপনাকে। আমাদের এবারের পুরুলিয়া ভ্রমণ এখানেই শেষ। দেখুন, আমাদের ভ্রমণও শেষ হলো আর বৃষ্টিও শুরু হলো। আমাদের এবারকার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা এখনো আমাদের ঘোরণচণ্ডী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল অবশ্যই বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন জানা অজানা জায়গার ভিডিওর নোটিফিকেশন আপনারা সঠিক সময় পেয়ে যান। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।